সভ্যতার শুরু থেকে এখন পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে নারীরা তাদেরকে প্রমাণ করেছে এবং নারীদের ইচ্ছাশক্তি যে প্রবল সেটা আমাদের সকলেরই জানা। ঘরে বাইরে বিভিন্ন সেক্টরে নারীরা সেই সফল পদচারণা দিয়েই কিন্তু সেটা প্রমাণ করেছে। দর্শক, সকল ক্ষেত্রে সেরা নারীদের নিয়ে আমাদের আয়োজন সেরা নারীর সেরা রান্না, এবং আজকে সেরা নারী হিসেবে আমার সঙ্গে আছেন লাইলা নাজনীন, হেড অফ HR অ্যান্ড অ্যাডমিন, স্টার সিনেপ্লেক্স। স্বাগত জানাচ্ছি আপনাকে। কেমন আছেন? ভালো আছি মৌ, আপনি ভালো আছেন? খুব ভালো আছি, এবং আজকে একটু বেশি ভালো, কারণ আজকে যেহেতু একটা ডেজার্ট হবে, মিষ্টি রেসিপি আমি দেখেই বুঝতে পারছি, যদিও নামটা এখনো জানি না, আপনার কাছ থেকে জানবো। আর এই রেসিপিটি যে সুন্দর করে তৈরি করবেন এবং দর্শকদের সামনে উপস্থাপন করবেন তিনি হচ্ছেন আমাদের শেফ রাশেদুল হক। রাশেদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, সো আমরা মনে হয় শুরু করতে পারি। আপু একটু স্পেশাল আজকে, নর্মালি আমরা দেখা যায় যে খুব স্পাইসি ফুড খাই, বিভিন্ন রকমের খাবার ট্রাই করি আমরা এখানে, কিন্তু আজকে মিষ্টি খাবার। সো একটু যদি ইন্ট্রোডিউস করিয়ে দেন যে আমাদের আজকে কি কি উপাদান লাগবে। আচ্ছা, এই আজকে যেই রান্নাটা আমি করব সেটা হচ্ছে প্রাণহারা সুইটস। অ্যাকচুয়ালি নামই বুঝতে পারছেন যে প্রাণ হারিয়ে যাবে। জি জি, ওকে। আচ্ছা, এটা ইনগ্রেডিয়েন্টসগুলো হচ্ছে খুবই স্বল্প এবং খুবই কম এবং খুব অ্যাভেলেবেল, যেটা আমাদের বাসায় সবার থাকে একদম। তো শুরুতে যেটা লাগবে সেটা হচ্ছে কনডেন্স মিল্ক, ভিনেগার, ওকে, পাউডার মিল্ক, সুগার, ওকে, কাঠবাদাম, ক্যাশিউ নাট, ঘি এবং মিল্ক। ওকে, সো আমরা শুরু করতে পারি। জি রাশেদ ভাই, কিভাবে শুরু করব? ফার্স্টে আমরা মিল্কটা নিব। মিল্কটা নিয়ে আমরা আগে ছানাটা তৈরি করব। মেইন হচ্ছে আমাদের ছানা। আচ্ছা, কতটুকু পরিমাণ মিল্ক নিচ্ছি আমরা? 2 লিটার মিল্ক নিয়ে আমরা ছানাটা তৈরি করি। আচ্ছা, প্রথমে একটু মিল্কটা ঢাললাম। সো এটা হতে থাকুক। ছানা হতে হতে আমরা মনে হয় যে একটু গল্পে চলে যাই। একটু এই সময়টা একদম অন্যরকম, এবং যেহেতু আপনি একদম ডিফারেন্ট একটা প্ল্যাটফর্মে কাজ করছেন, সো একটু কাজের প্রসঙ্গ দিয়ে শুরুতে যাই যে এইখানে কাজের শুরুটা কবে থেকে হলো স্টার সিনেপ্লেক্সে? স্টার সিনেপ্লেক্সে আমার কাজের শুরু হয়েছিল 2004-এ, প্রায় অলমোস্ট 16 ইয়ার্স হতে যাচ্ছে। অনেক দিন। জি, তখন কি পদে জয়েন করেছিলেন? তখন আমি জয়েন করেছিলাম অ্যাজ এ কাস্টমার কেয়ার অফিসার হিসেবে, যেটা স্টার্টিং, এবং আমি একেবারেই ফ্রেশার ছিলাম তখন। আচ্ছা, তার আগে অবশ্য আমি অ্যাজ এ স্কুল টিচার হিসেবে বেশ কয়েকটা স্কুলে জব করেছিলাম। ওকে। সো দেন আফটার 2 ইয়ার্স আমি প্রমোশন পেয়ে অ্যাজ এ HR অ্যাডমিন হিসেবে কাজ শুরু করি। তো সেখান থেকেই হচ্ছে আমার অ্যাকচুয়ালি HR প্রফেশনের প্রতি প্যাশনেট আমি কাজ করার জন্য। তো সেখান থেকেই আমার HR প্রফেশনে মানে বলতে গেলে যে প্রথমেই কিন্তু স্টার সিনেপ্লেক্সের সঙ্গে জবের যাত্রাটা শুরু। জি, কর্পোরেট সেক্টরে যদি আমি বলি আমার জবের যাত্রা শুরু। আপনার সাবজেক্ট কি ছিল পড়াশোনা? আমি ইকোনমিক্স থেকে অনার্স মাস্টার্স করেছিলাম বেগম বদরুন্নেসা মহিলা কলেজ থেকে। দেন জব শুরু করি হচ্ছে আমি যখন অনার্স পাশ করি তারপর থেকে। আচ্ছা, দেন মাস্টার্স কমপ্লিট করার পরে আমার কাছে মনে হলো যে এমন একটা প্রফেশনে কাজ করা উচিত যেটাতে অ্যাকচুয়ালি সম্মান আছে এবং একই সঙ্গে আনন্দ পাওয়া যায়। জি, আনন্দ পাওয়া যায়। আর যেহেতু আমার একটু কনজারভেটিভ ফ্যামিলি ছিল, তাদেরও কিছু রেস্ট্রিকশন ছিল। অ্যাকচুয়ালি প্রত্যেকটা সেক্টরে আমি কাজ করতে পারবো না, বেসিক্যালি কয়েকটা সেক্টর ছিল যেটাতে আমি কাজ করতে পারবো এরকম। আচ্ছা, আমার এখানে একটু প্রশ্ন যে যেহেতু স্টার সিনেপ্লেক্সে সেখানে কিন্তু সিনেমা রিলেটেড কাজকর্ম এবং বিনোদন অঙ্গনের যারা বড় পর্দার মানুষ তাদের সঙ্গে আপনার কাজগুলো হয়ে থাকে, সো সেক্ষেত্রে পরিবার থেকে কি কোনো বাধা আসেনি? পরিবার থেকে শুরুতে অনেক বাধা এসেছিল, পরিবার থেকে, রিলেটিভদের থেকে। ইভেন বেশ কয়েক বছর যে আমি স্টার সিনেপ্লেক্সে কাজ করি এটা আমার রিলেটিভদের কেউ জানতো না। ও মাই গড, এটা কিন্তু খুবই ডিফিকাল্ট। জি, একদম। দর্শক, আপনারা যারা দেখছেন এই মুহূর্তে, আমার মনে হয় যে অবশ্যই লাইলাপুর কথা শুনে সবাই অনুপ্রাণিতই হবেন। আসলে ইচ্ছা শক্তিটা অনেক বেশি ছিল তার। সো গল্পটা শুনি। ইভেন এরকমও ছিল যে শুরুতে আমাদের ইউনিফর্ম পরতে হতো, যেটা হচ্ছে ফ্যামিলি থেকে খুবই রেস্ট্রিকশন ছিল। আমি লুকিয়ে নিয়ে যেতাম বাসায় আমার ইউনিফর্ম, রাতে সেটা ধুয়ে আবার সকালবেলা প্যাক করে অফিসে নিয়ে আসতাম। এরকম অলমোস্ট প্রায় 1.5 থেকে 2 বছরের মতো গিয়েছে। ও মাই গড, মানে এটা কিন্তু অনেক বড় একটা স্ট্রাগলের একটা ঘটনা আমরা শুনলাম। সো সবাইকে কি ইউনিফর্ম পরতে হয় ওখানে? না, এটা হচ্ছে যারা কাস্টমার সার্ভিসে জব করতো তাদেরকে অ্যাকচুয়ালি ইউনিফর্ম পরতে হতো। আমার স্টার্টিংটা আমি কাস্টমার সার্ভিস থেকেই একদম শুরুর গল্পটা। ওকে। আর যেহেতু অ্যাকচুয়ালি কনজারভেটিভ ফ্যামিলিতে কিন্তু মেয়েদের জব করাটাই তারা পছন্দ করেন না। তো সেক্ষেত্রে আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমার ফ্যামিলির কেউ জব করে না, ইভেন হচ্ছে আমার রিলেটিভদের মধ্যে কেউ জব করতেন না, কোনো নারী জব করতেন না, নারী ইভেন হচ্ছে কোনো মেয়েও জব করতেন না, সবাই বিজনেসম্যান ছিল। সো সেখান থেকে অ্যাকচুয়ালি কারো পছন্দ ছিল না যে জব করুক, আর নারীরা তো জব করবে এটা আমাদের ফ্যামিলিতে কল্পনাও করতে পারে না।
এবং সেখান থেকে এসে এরকম করে এরকম একটা জায়গায় কাজ করা। এই প্রসঙ্গে আমি আবারও আসবো, একটু পরিবারের কথা শুনি। বেড়ে ওঠা কোথায়? বেড়ে উঠেছি পুরান ঢাকার লালবাগে। ও মাই গড, মানে পুরান ঢাকার আবহাওয়া তো আরো অন্যরকম। জি। এবং এই খাবার দাবারের বিষয়গুলো তারা বোধহয় অনেক ভোজন রসিক মানুষ এবং খেতে খুব ভালোবাসে। অ্যাকচুয়ালি ভোজন রসিক, ইভেন আমিও খুব ভোজন রসিক, যদিও আমাকে সবাই বলে দেখে বোঝা যায় না, বাট আমি খেতে খুব পছন্দ করি। আচ্ছা, কি ধরনের খাবার পছন্দ? খাবার পছন্দ করি, স্পাইসি ফুড বেশি পছন্দ করি, রিচ ফুড পছন্দ করি, কাচ্চি খুব বেশি রান্না হয় হবেই, যেহেতু পুরান ঢাকার মেয়ে। জি, এবং পুরান ঢাকার সবাই অবশ্য ডেজার্ট খুব পছন্দ করে, আমি একটু ডিফারেন্ট স্পাইসি ফুডটা বেশি পছন্দ করি। ওকে, সো আজকে আমরা ডেজার্ট খাচ্ছি, আপনার রেসিপি। ওকে রাশেদ ভাই, কতটুকু হলো? হ্যাঁ, দুধটা যখন আমরা বয়েল হয়ে যাবে একটু, তারপর আমরা ওই ভিনেগারটা অ্যাড করব, ছানাটা তৈরি হয়ে যাবে। সো এটা ওই যে নরমাল মিষ্টির মতো যে আমরা আগে ছানাটা তৈরি করলাম, পরে আমরা অন্য কিছু অ্যাড করব। এই ভিনেগারের জায়গায় আমরা লেমন জুস ইউজ করে ছানাটা তৈরি করতে। সেটাতে কয়টা লেমন লাগতে পারে? এই 2 লিটার দুধে 2টা লেমন দিলেই যথেষ্ট। আপা পরিবারের গল্পে আবারও যাব, এবং প্রথম কবে বাড়িতে জানালেন যে এই জবটি আপনি করছেন? আচ্ছা, সবাই জানতো, বেসিক্যালি আমার আব্বা মা জানতো যে আমি জব করছি, এবং তারা জানতো যে এটা কোনো সিনেমা হল টাইপের এরকম একটা জায়গা না, তারা জানতো যে একটা কোনো কনস্ট্রাকশন ফার্মে। ইভেন হচ্ছে আমাদের ওনারের আরও অর্গানাইজেশন আছে, যেমন সাইমন বিচ রিসোর্টের কথা সবাই শুনেছেন, গ্যাসমিন লিমিটেড, বেজ লিমিটেড, পেনিনসুয়েলা, এরকম অনেকগুলো অর্গানাইজেশন তার আছে। তো আমার ফার্স্ট ইন্টারভিউ হয়েছিল গ্যাসমিন লিমিটেডে। আচ্ছা, তো সেখানে আমার আব্বা আমাকে ড্রপ করে দিয়ে যায়। সো সে দেখে যে এটা একটা কনস্ট্রাকশন ফার্ম। তো পরবর্তীতে ওখানে আমাদের 1 মাস ট্রেনিংয়ের পরে আমরা শিফট করি হচ্ছে স্টার সিনেপ্লেক্সে। তো আস্তে আস্তে জানতে পারে, কিন্তু আমার রিলেটিভদের আমি আসলে জানাতে পারি নাই, কারণ তারা এটা শুরুতে মেনে নিত না, এবং হয়তো বা আমার জবটাই করা হতো না। রাইট। আচ্ছা, একটু যদি পরিবারের কথা জানতে চাই, যে কজন আছেন পরিবারে, কে কে আছেন? আমি আছি, আমার আব্বা এবং আমার আম্মা। ওকে, যেদিন ফার্স্ট জানতে পারলেন যে মেয়ে স্টার সিনেপ্লেক্সের HR ডিপার্টমেন্টের কাজ করছেন এবং সেই ডিপার্টমেন্টের হেড, তখন তাদের এক্সপ্রেশন কি ছিল, বা তারা কি বলেছিল, কিভাবে নিয়েছিল? অ্যাকচুয়ালি হেড হওয়ার জন্য তো অনেক বছর পার করে আমাকে আসতে হয়েছে, অনেক সময় পার করতে হয়েছে, অনেক স্ট্রাগলিং পিরিয়ড ছিল, অনেক কাজ করতে হয়েছে। তারপরে তো ডে বাই ডে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি তাদেরকে ব্যাপারগুলো আমি শেয়ার করি। তবে আমার মা সবসময় খুব ফ্রেন্ডলি আমাদের সাথে, এবং খুব সাপোর্টিভ, যদিও আমার নানা বাড়ি খুবই কনজারভেটিভ। এটা মায়েদের সবসময় হয়, আসলে মায়েরা সবসময় খুব সাপোর্টিভ থাকে। সো আমি একটু ব্রেক নিতে চাই, তারপর বাকি গল্পটুকু শুনবো। রাশেদ ভাই, কতটুকু হলো? আমাদের দুধটা প্রায় বয়েল হয়ে এসছে, এখন আমরা ভিনেগারটা অ্যাড করতে পারি। ওকে, তারপর আমরা ছানাটা তৈরি করব। ওকে, সো আপনি ভিনেগারটা অ্যাড করুন, এই ফাঁকে আমি ছোট্ট একটা ব্রেক নিয়ে ফিরছি। দর্শক দেখছেন সেরা নারী সেরা রান্না, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি এক্ষুনি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর, আবারও স্বাগত সেরা নারীর সেরা রান্নায়। সঙ্গে আছি আমি মৌসুমি মৌ, এবং আমাদের সঙ্গে আছেন আজ সেরা নারী হিসেবে লাইলা নাজনীন, হেড অফ HR অ্যান্ড অ্যাডমিন, স্টার সিনেপ্লেক্স, এবং সেই সঙ্গে শেফ রাশেদুল হক। রাশেদ ভাই, কতটুকু হলো? এই তো আমাদের হয়ে গেছে, এখন আমরা এই ভিনেগারটা অ্যাড করব। ওকে, সো ভিনেগারটা অ্যাড করার সময় আমি একটু দেখতে চাই। তখন আমরা একটু হিটটা কমিয়ে দিব, চুলার যখন হিটটা থাকবে তখন আমরা ভিনেগারটা অ্যাড করার পরে কি কিছুক্ষণ রাখতে হয় চুলায়? হ্যাঁ, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। আচ্ছা, ওকে, সো আমরা ভিনেগারটা দিয়ে দিলাম, পুরোটাই তো দিয়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ, এই তো হয়ে গেছে। হ্যাঁ, প্রায় হয়ে গেছে। আরেকটু দিই। ওকে রাশেদ ভাই, সো আমরা এখন এটা তো আমাদের ছানাটা হয়ে গেছে, এখন আমরা ছেঁকে নিব। আমাকে একটু উল্টা আমি হেল্প করছি আপনাকে। এটা বলে আমরা একটা ডাস্টার নিয়ে, আচ্ছা, এটাতে একটা ডাস্টার নিয়ে এখন আমরা এটা ছেঁকে নিব। আচ্ছা, ওকে, সো আমি অপেক্ষা করছি, আমার এখনই লোভ লাগছে। ওকে, আপনি তাহলে চেকে নিন, আমরা এই ফাঁকে আবার গল্পে চলে যাবো। যে গল্পে ছিলাম তখন থামিয়ে দিয়েছিলাম যে ওকে, এই গল্পটা ফিরে এসে শুনবো। একদম ফার্স্ট যখন বাবা মা জানতে পারলেন, সেই সময়কার গল্প হচ্ছিল আমাদের। আচ্ছা, যেহেতু প্রথমে যেটা আমার আব্বা বললো যে জব করার দরকার নেই, তো যেটা হয় কি মেয়েরা একটু কান্নাকাটি করে বাবা আমার মনটা জয় করে ফেলে। হ্যাঁ, তো ওটাই কিছুদিন হলো, তারপরে জবের পারমিশন হলো, এবং আমি তখন পড়াশোনা শুরু করলাম হচ্ছে আপনার PGDPM, পোস্ট গ্রাজুয়েশন, যেটা HR এর উপরে, হিউম্যান রিসোর্সের উপরে, সেটা কমপ্লিট করলাম। সেটা 1 বছরই ছিল, এবং তারপরে হিউম্যান রিসোর্সের উপর আমি MBA করা শুরু করলাম। আচ্ছা,
তো দেন তখন অলরেডি আমি এইচআর হিসেবে জবও করি। যখন আমার প্রমোশন হলো এবং আমি হিউম্যান রিসোর্সে জব করি, তখন আমার ফ্যামিলিকে বোঝানো একটু ইজি ছিল, যেহেতু আমার মায়ের একটা কন্ডিশন ছিল জব করার ব্যাপারে, যে আমি যদি জব করি হয় কোনো ইউনিভার্সিটি বা কোনো কলেজে অ্যাজ এ লেকচারার হিসেবে আমাকে কাজ করতে হবে, সেটার পারমিশন ছিল। তো আমার মায়ের স্বপ্ন আমি পরবর্তীতে পূরণ করি। এখন আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাজ এ গেস্ট লেকচারার হিসেবে কাজ করি। দুর্দান্ত। এই প্রসঙ্গে আবার আসবো, একটু আবার চলে যাই। রাশিদ ভাইটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে পানিটা ঝরার জন্য? পানিটা ঝরানোর জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে, 5-10 মিনিট রাখলেই পানিটা ঝরে যাবে। আচ্ছা, সো অনেক গরম তো, রাইট? এটা গরম, এর জন্য আমি একটু ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি। আচ্ছা, আর ঠান্ডা পানিটা দিলে বোধহয় একটু স্মেলটা যে আমরা লেবু দিয়ে করি বা ভিনেগার দিয়ে করি, সেই স্মেলটা থাকে না। আচ্ছা, ওকে রাশিদ ভাই, সো এখন কি এটাকে আপনার ছানার মতো করে বানাতে হবে? ছানার মতো করে করতে হবে। এটা পানিটা শুকিয়ে গেছে, আমি এখন চেপে নিয়েছি। আচ্ছা, এখন আমাকে একটা প্লেট হেল্প করছি আপনাকে। ওকে, সো এটা কি একটু মেখে নিতে হবে হাতে, নাকি এখনই ছানাটা করে ফেলবেন? এটা একটু ময়ন করে নিতে হবে। ওকে, হ্যাঁ, আচ্ছা, ওকে। বেশ গরম, আমার মনে হয় আপনার একটু কষ্ট হচ্ছে। না, এটার সঙ্গে কি ময়দা বা অন্য কিছু অ্যাড করা যায়? না, কিছু না। আমরা এটা যেটুক আছে, এটা হাফটা আমরা একটু ডলে নিব হাত দিয়ে। বাকি হাফটা কি করব? বাকি হাফটা ওটা কনডেন্স মিল্ক দিয়ে আমরা ওখানে কুক করব। করে পরে আমরা ওটার সাথে এটা অ্যাড করব। ওকে, সো আপনি করতে থাকুন, আমি আবার গল্পে যাই। এই যে স্বপ্নগুলো, শুরুতে যেটা বলছিলাম যে ইচ্ছা শক্তি যদি প্রবল হয় তাহলে সবকিছু করা সম্ভব। এবং আপনি দেখেন বাবা মায়ের যে স্বপ্নটা একটা সময় এসে কিন্তু সেটা ফুলফিল হচ্ছে, ভিন্ন ওয়েতে হচ্ছে, কিন্তু সেটা কিন্তু আরো বড় ব্যাপার যে গেস্ট লেকচার হিসেবে যখন আপনি একটা ইউনিভার্সিটিতে যাচ্ছেন, সেটা অনেক অনেক বড় সম্মানের। সো এখন কোন কোন ইউনিভার্সিটিতে ক্লাস নেওয়া হয় নরমালি? আমি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ক্লাস নিই এবং এর পাশাপাশি আমি বিভিন্ন কর্পোরেট ট্রেনিংও করাই। আচ্ছা, বেসিক্যালি আমি ফ্রেশারদের নিয়ে কাজ করি, যারা মাত্র ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, বাট তারা ঠিক জানে না যে কি করবে পরবর্তীতে জবের জন্য। তাদের একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করি, যেহেতু আমি মনে করি যে আমার অ্যাকচুয়ালি জবের পর আমি ঠিক একটা প্রপার মেন্টর পাইনি যে আমাকে গাইড করবে কিভাবে জব পেতে হবে বা আমার লাইফে কোন দিকে আমাকে যেতে হবে। তো ওইটা আমি খুব মিস করি। তো সেখান থেকে আমার এই ইচ্ছাটা যে আমি অ্যাকচুয়ালি যারা ফ্রেশার তাদেরকে সাপোর্ট করব, হেল্প করার চেষ্টা করব এবং তাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। একদম, এটা একটু আবার এদিকে চলে যাব। সো সুগারটা দিয়ে দিলেন। ওকে, সুগারটা অ্যাড করে আমি এটা আবার একটু ওকে রাশিদ ভাই, এখন কি করব? আমরা এটাতে একটু ঘি দিব প্যানে। আপু, এটা ঘি ছাড়া কি অন্য কিছু দেওয়া যেত? মানে নরমালি এটা যদি ঘি না থাকে তাহলে বাসায় বাটার থাকলে বাটার ইউজ করতে পারে, আর একেবারেই যদি কিছু না থাকে অয়েল ইউজ করতে পারে। ওকে, সো ঘিটা দিলে স্মেলটা আবার একটু ডিফারেন্ট ভালো আসে। এটা আমরা হাফ দিয়ে দিব। আচ্ছা, বাকি হাফটা আমরা কেন রাখছি? বাকি হাফটা রাখছি, এটার সাথে কনডেন্স মিল্ক দিব আর এটার সাথে সুগার তো আমরা অ্যাড করেছি, দুটো একসাথে অ্যাড করে দিব। সো এখন ঘিটা দেয়া হলো, সো এটার মধ্যে এখন আমরা আর কি দিচ্ছি রাশিদ ভাই? এটাতে দিচ্ছি আমরা এখন কনডেন্স মিল্ক। আচ্ছা, কি পরিমাণ কনডেন্স মিল্ক দেয়া হবে? এটাতে টিস্পুন তো আমরা 4-5 টিস্পুন দিয়ে দিব। আচ্ছা, ওকে, সো আপনি তৈরি করতে থাকুন, আমি ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি। দর্শক দেখছেন সেরা নারীর সেরা রান্না, নিয়ে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি এক্ষুনি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক ফিরে এলাম বিরতির পর, আবারও স্বাগত সেরা নারীর সেরা রান্নায়। সঙ্গে আছি আমি মৌসুমি মৌ, এবং আমাদের সঙ্গে সেরা নারী হিসেবে আছেন লাইলা, নাজনীন, হেড অফ এইচআর অ্যান্ড অ্যাডমিন, স্টার সিনেপ্লেক্স, এবং সেই সঙ্গে শেফ রাশেদুল হক। আবারও ফিরে এলাম। রাশেদ ভাই, আমরা কিন্তু অলরেডি দেখে গিয়েছিলাম যে আমরা কনডেন্স মিল্কটা অ্যাড করেছি। কনডেন্স মিল্কটা অ্যাড করেছি। এখন যতক্ষণ না পর্যন্ত এটা শুকিয়ে না যায়, যতক্ষণ টাইট না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এটা ভাজবো। আচ্ছা, ওকে, সো আপনি ভাজতে থাকুন, আমি আবার আপুর গল্পে চলে যাই। যখন অবসর পান, অবসর সময়টা কিভাবে কাটে? অবসর সময়ে আমি অ্যাকচুয়ালি অবসর পাই না, আমার প্রতিদিনই পার্টিকুলার কাজ বাধা থাকে কোন সময় কোনটা করব। ঘরের রান্না বান্না থেকে শুরু করে আপনার ঘর গোছানো, ইভেন এখন যেহেতু প্যান্ডেমিকের কারণে বাসায় বুয়া নেই, সমস্ত কাজই নিজের করতে হয়। একদম, যদিও যতটুকু সময়ে অ্যাকচুয়ালি ফ্রি থাকি না বলতে, তারপর সেই সময়টুকুর মধ্যে আমি লেখালেখি করি।
বা এই গুণটা জানা ছিল না একদমই। জি, ফ্রেশারদের যাতে তারা গাইডলাইন পায়, যেটা আমি বলেছিলাম, সেটার জন্য আমি স্কিল ডেভেলপমেন্ট নিয়ে লেখালেখি করি। আচ্ছা। এবং বিভিন্ন সোশ্যাল নানান ইস্যু নিয়ে আমি লেখালেখি করি। etv.com এ আমার রেগুলার আমার রাইট আপ যায় এবং বণিক বার্তাতে আমার রাইট আপ যায় রেগুলার। আচ্ছা, ওকে ওকে। এটাতে একটু কাজু অ্যাড করুন। হ্যাঁ, শিওর। একটু জাস্ট কাজু বাদাম আমরা অ্যাড করলাম। সো বাস, বাকিটা কি আমরা রাখছি গার্নিশের জন্য। সো আপু, কাজু বাদামটা যদি আমরা অ্যাড না করতাম, বাসায় কি করেন নরমালি? কি সবসময় কাজু বাদামটা ব্যবহার করেন? আর কাজু বাদাম যদি না থাকে, অনেক সময় দেখা যায় যে বাসায় কাজু বাদাম নেই, নরমাল যে বাদাম আছে, যেটা চীনা বাদাম আমরা বলি, সেটাও অ্যাড করতে পারেন এবং সেটা একটু কেটে পিস পিস করে আপনার অ্যাড করলে ভালো লাগছে। ওকে, এটা যেরকম ভাইয়া করছেন, এটা তো আমরা চাইলে কি ভেতরে এটা কি পুরো হিসেবে ব্যবহার করা হবে নাকি অন্যভাবে? না, এটা পুরো না, এটা আমরা এই যে এটার সাথে মিশিয়ে আমরা মিষ্টির মতো গোল গোল করে বানিয়ে সার্ভ করব। আচ্ছা। এটা এই যে এখন যে আমরা বাকিটুকু রেখেছিলাম, এটার সাথে আমরা এই যে অ্যাড করে নিব। এটা অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, ওকে। এবং খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়ে আসছে, আমি অলরেডি স্মেলটা পাচ্ছি। এটা মিশিয়ে নিলাম আমরা। কালারটা কিন্তু একদম ডিফারেন্ট হয়েছে। হ্যাঁ, কালারটা একটু ব্রাউন কালার হয়েছে আর কি। এটা যথেষ্ট গরম আর কি, এজন্য আমি এটা বুঝতে পারছি যে আপনার হাত দিয়ে ধরতে কষ্ট হচ্ছে। গল্পে চলে যাই। আপনার কোনো একটা মজার অভিজ্ঞতা আছে, আমাকে মেকআপ রুমে বসে বসে বলছিলেন যে একদিনে অনেক রকম খাবারের আইটেম তৈরি করা, সেই গল্পটা যদি আমাদেরকে একটু শেয়ার করেন। আমার বান্ধবী এসেছিল আমার বাসায়, তো অনেক বছর পরে এসছে, প্রায় 3 থেকে 4 বছর পরে এসছে দেশের বাইরে থেকে। তো আমি ওই বান্ধবীর সাথে আরেক বান্ধবীকে দাওয়াত দিয়েছিলাম। তো টোটাল আমরা 3 বান্ধবী, এবং আমি রান্না করতে করতে আগের দিন থেকে রান্না শুরু করেছি আমি। তো রান্না করতে করতে দেখলাম যে টোটাল 24 পদের রান্না আমি করে ফেলেছি। আমার ওই বান্ধবীর যত পছন্দের আইটেম ছিল সব রান্না করেছি। আচ্ছা, তাহলে তারা তো ভীষণ হ্যাপি হয়েছিল। হ্যাঁ, খুব খুশি। এবং গোল করে বানিয়ে নিব। আমাকে একটা প্লেট দিন। জি, একদম। আমি একটু হাতে ঘি মাখিয়ে নিলাম। এটা ঘি মাখিয়ে নেওয়ার কারণটা কি? এটা হাতে লাগবে না, সুন্দরভাবে এটা করা যায়। ওকে। সো আপু, যে গল্পে ছিলাম, তো এটা থেকে আরেকটা মজার গল্প আছে, সেটা বলি। সেটা হচ্ছে রান্না যখন শুরু করি, আমার আব্বা সে রুটি খাবে, তো আমি ভাবলাম যে ভাত রান্নার থেকে রুটি রান্না করা খুব সহজ, কারণ ভাতের মার গালতে হয় এবং সেটা হাতে পড়ে যায়। আমার কাছে খুবই রিস্কি মনে হচ্ছিল, এবং আমি অ্যাকচুয়ালি কোনো রান্নার এক্সপিরিয়েন্স আমার একটা সময় ছিল না। যখন তেলের মধ্যেও ধরেন একটা ডিম ভাজবো বা পেঁয়াজ ভাজবো, যেটা তেল ছিটে আসে, তখন দেখা যেত ঢাকনাকে ঢাল বানিয়ে ফেলতাম দিয়ে তারপর আর হচ্ছে খুন্তিকে বানিয়ে ফেলতাম তলোয়ার। অনেকটা এরকম করে আমি রান্না করতাম, সেই গ্ল্যাডিয়েটরের মতো। আচ্ছা, ওকে। সো আব্বাকে বললাম যে আব্বা, আমি রুটি বানিয়ে দিচ্ছি আপনাকে, রুটি খুবই সহজ, আমার বেশিক্ষণ লাগবে না। তো রুটি বানাতে যে আমার খুবই মানে ডিজাস্টার অবস্থা, যে রুটি নরম হয়ে গেছে, আমি বেলতে যে দেখা গিয়েছে যে বেলুন ফিরিতে লেগে যাচ্ছে, আমি টেনে তুলতে পারছি না। তো অনেকটা পুড়ে টুরে প্রায় বাংলাদেশের মানচিত্র হয়ে গেল, এবং 3টা রুটি কষ্ট করে আমি বানাতে পারলাম। আচ্ছা। সো যখন আব্বাকে দিলাম, তো রুটির চেহারা দেখে আব্বা একটু আমার মুখের দিকে তাকালো যে এটা কি হয়েছে, বাট কিছু বললো না, খেলো সে। হ্যাঁ, জিজ্ঞেস করলাম যে আব্বা কেমন হয়েছে, বলে কি খুব মজা হয়েছে। তো এখন অবশ্য ভালো রান্না করতে পারি, সেটা আমরা আজকে খেলে বুঝতে পারবো। যদিও এটা রাশেদ ভাই তৈরি করেছেন, কিন্তু রেসিপিটি আপনার। শেষ হয়ে গেল আপনার প্রাণহারা সুইটস। আমি জানি না গার্নিশের জন্য এখন কি কি ব্যবহার করব। একটু আমরা এটাতে দিব একটু কাজু আর ক্যাশু নাট। আচ্ছা, আপা যখন বাসায় গার্নিশ করেন, ধরেন কোনো অতিথি এলো তাকে দেওয়ার জন্য, তখন কাজু বাদাম ছাড়া বা ক্যাশু নাট ছাড়া আর কি কি ব্যবহার করেন? কিশমিশ ইউজ করি। দেন কিশমিশ তো সবার বাসায় ইউজুয়ালি থাকে, তো সেটা দিয়ে করা যেতে পারে। এছাড়া আপনি দেখবেন যে ড্রাই ফ্রুটস প্যাকেট পাওয়া যায় খুব ইজিলি যে কোনো সুপার শপে, তো সেটা ইউজ করি। ওকে। সো রাশেদ ভাই, ফাইনালি হয়ে গেল প্রাণহারা সুইটস। প্রাণহারা সুইটস। দর্শক, তৈরি হয়ে গেল প্রাণহারা সুইটস, এবং আমরা এবার একটু ট্রাই করে দেখব যে কেমন হয়েছে আসলে এই মিষ্টিটা খেতে। আর ঘরে বসে কিন্তু অবশ্যই আপনি তৈরি করতে পারেন প্রাণহারা সুইটস, খুব অল্প সময় লাগে এবং ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু অল্প। দর্শক, আজকের মতো সেরা নারী সেরা রান্না থেকে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো সেরা নারীকে সঙ্গে নিয়ে এবং নতুন একটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং একই সঙ্গে একুশে টেলিভিশনের সাথেই থাকুন। আমরা এবার মিষ্টিটি টেস্ট করে দেখব। আপু চলে আসুন।
ট্রাই করেন, কারটা মজা, আপনার তো মজা ভাইয়া